দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। বরাবরের মতোই আজকে আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি রয়েছেন। আজকে রয়েছেন কাজী রওনক হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাকে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত এখানে প্রতিদিন ঘটে যাওয়া নানা ইস্যু নিয়েই আলোচনা করি এবং ভেতরকার খবরগুলো একটু জানাবার চেষ্টা করি দর্শকদেরকে। কাজী রওনক হোসেন, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেটি হচ্ছে, প্রথমে আপনি জানেন ৬ষ্ঠ দিনের মতো মেয়র পদের জন্য ইশরাক হোসেন অনুসরণকারী বা সমর্থনকারীরা হচ্ছে নগর ভবনে আন্দোলন করছেন। এই জায়গাটি হচ্ছে আদালতে তো একটি রায় আছে, এরপরও কেন স্থানীয় সরকারের এই যে উনি বেসিক্যালি স্থানীয় সরকার উপদেষ্টাকে হচ্ছে দোষারোপ করছেন, তার বিরুদ্ধে একটি স্টেটাস দিয়েছেন এবং পাল্টা প্রথমত হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি সোশ্যাল মিডিয়াতে একটি স্টেটাস দিয়েছেন, তার বিপরীতে পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছেন ইশরাক হোসেন। এখন প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামে তো এটি একটি উদাহরণ আছে মেয়র হিসেবে শপথ নেয়ার আদালতের রায় মেনে, তাহলে এখানে কেন মানে এটি হচ্ছে না? কেন তাকে শপথ নেয়াতে বাধাটি কোথায়, কি মনে হচ্ছে আপনার? প্রথম বাধা হচ্ছে যে ইশরাক হোসেন সাদেক হোসেন খোকার ছেলে। সে এবং তার বাবা দুজনেই অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং রাজনৈতিক কর্মী ছিলেন বা নেতা ছিলেন। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আদালতে যদি রায় হয়ে থাকে তাহলে পরে কেন তাকে বাধা দেওয়া হচ্ছে? আর তাকে বাধা দেওয়ার কারণে 6-7 দিন ধরে এই সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকাণ্ড বন্ধ, মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে আসছে এদের কারণে, এটা কোনোটাই কাম্য না। আমরা যেটা লক্ষ্য করছি যে আইন বলেন, ন্যায় বলেন, নীতি বলেন, কোনোটারই কিছু নাই এখানে এখন। কারণ যদি আদালত রায় দিয়ে থাকে তাহলে আদালতের রায়টা মানতে অসুবিধাটা কি, এবং তাকে শপথ গ্রহণে বাধা দেওয়ার কারণটা কি? একটাই কারণ কি, যে সে বিএনপি করে? আমি তো এভাবেই দেখবো জিনিসটা। আজকে হয়তোবা ইশরাক হোসেন না হয়ে অন্য কোনো নাম হলে হয়তোবা এই পর্যায়ে যেত না, কিন্তু এইভাবে যদি একটা দলকে কোণঠাসা করার চেষ্টা করা হয় বা একজন নির্বাচিত লোককে বা মেয়রকে মেয়র হতে না দেয়া হয়, তাহলে তো প্রত্যেকটা পদে পদে যে জিনিসটা আমরা এখন দেখছি, যে সারাটা দেশ যেন শুধু দাবি আর দাবির একটা মানে মহা জোয়ার চলছে। তো এইটা তো কিছুতে মেনে নেওয়া যায় না। এবং সিটি কর্পোরেশন যদি 6 দিন ধরে বন্ধ থাকে, 7 দিন বন্ধ থাকে, তাহলে তো নাগরিক সুযোগ সুবিধা, নাগরিক যে কর্মকাণ্ডগুলো সবগুলি তো আপনার অ্যাট স্টেক এসে যাচ্ছে। এটা তো হচ্ছে না, এভাবে তো হয় না। কাজী রওনক হোসেন, এই উপদেষ্টা একটি ব্যাখ্যা দিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে, বা তারা ওই দিক থেকে বারবার বলার চেষ্টা করছিলেন। ওই ব্যাখ্যাতে স্পষ্ট করে তিনি বলেছেন, আওয়ামী লীগের নির্বাচন যদি আপনি না মেনে নেন, অবৈধ হন, তাহলে সেই নির্বাচনে আপনি আবার হচ্ছে মেয়র হতে চাচ্ছেন এখন আদালতের মাধ্যমে। এটি একটি ব্যাখ্যা হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা দেওয়ার চেষ্টা করছেন। তার আবার ইশরাক হোসেন পাল্টা একটি কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু খেয়াল করলে দেখবেন যে আসলে তিনি উনি মেয়র হতে চান না, বরং তো সরকারের একটি টেস্ট, সেটিকে আসলে উনি দেখতে চান। সরকার যে জাতীয় নির্বাচন দিবে না বা হচ্ছে এই যে এক ধরনের গড়িমসি, সেটি আসলে দেখার জন্যই হচ্ছে উনি এই ধরনের আন্দোলন বা হচ্ছে এই ব্যাপারটি উনি সামনে নিয়ে এসেছেন। এটি একটি ব্যাখ্যা দিয়েছেন। মানে এইটার আসলে কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলি, আসিফ মাহমুদ যেটা বলে থাকুক না কেন, আমাদের দেশে আসলে যে ব্যাপারটা আমাদের সবচেয়ে আগে খেয়াল করতে হয়, যেমন ধরুন আমি একটু আগের সরকারের কথায় যাই, যে আনিসুল হক ছিলেন আইনমন্ত্রী, উনি প্রকাশ্যে বললেন যে এখন কোনোভাবেই খালেদা জিয়াকে মানে ছাড়া যাবে না, জামিন দেওয়া যাবে না, এবং চিকিৎসার জন্যও তাকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নাই। সেই সময় আমি একটা চ্যানেলে, আমি ভুলে গেছি কোন চ্যানেল, সেই চ্যানেলে আমি বলেছিলাম যে আজকে যদি 1 নম্বর ব্যক্তি চান, তাহলে কালকে সকালে দেখা যাবে এই আনিসুল হকই 10টা নতুন আইন বের করবেন এবং সেই আইন দিয়ে তার মুক্তি হবে, ফিরেও আসবে। খালেদা জিয়া তো মুক্তিও পেলেন, চিকিৎসা করে ফিরেও আসলেন। কিন্তু এইগুলো হলো আমাদের হীনমন্যতা, এবং আমরা সুষ্ঠু জিনিসকে সুষ্ঠু থাকতে দেই না, আমরা এটাকে কমপ্লিকেটেড করি।
এবং অকারণে কমপ্লিকেটেড করি। এখন আওয়ামী লীগ আমলের ইলেকশন, কিন্তু এই পদটা কি খালি থাকবে? আর এটা তো সরাসরি ওই ইসের নির্বাচন না, মানে জাতীয় পরিষদের নির্বাচন না বা সংসদের নির্বাচন না, এটা একটা সংস্থার নির্বাচন। তাহলে কি এখন সমস্ত নির্বাচন ওই সময় যত জায়গায় যা হয়েছে নির্বাচন, সব নির্বাচন বাতিল করে দিতে হবে? আমি খুব স্পষ্টভাবে যেটা বলতে চাচ্ছি যে এটা তো হতে পারে না। এটা কেমন ধরনের কথা? এটা তো যে হবুচন্দ্র রাজার গোবিচন্দ্র মন্ত্রীর মতন হয়ে হয়ে গেল। যাচ্ছে। এবং তারা বলছেন যে উত্তরে যেহেতু প্রশাসক বসে আছেন, দক্ষিণেও এরকম একটি দাবি দেওয়া মানে প্রশাসকের ব্যাপারে। এখন একই সাথে আবার মেয়াদ নিয়েও কথা বলেছেন, যে অল্প মেয়াদ আছে কি নেই সেটি নিয়েও সন্দিহান উপদেষ্টা, এবং সেই সাথে বলতে থাকলেই বা আর কয়দিন। আমার কথা হলো, থাকলে বা যদি আর কয়দিন হয়, তাহলে কেন এই থাকার সুযোগটা করে কয়দিন পরে একে বিদায় করে দেওয়া হয় না? যদি উনি এটাই বলেন যে থাকতেই বার কয়দিন, ঠিক আছে, তাহলে কয়দিনের জন্যই তাকে দেওয়া হলো। অন্তত আমি যেটা বলছি যে আমি দেওয়া না দেওয়া এটা আইনি ব্যাপার, জটিলতা ব্যাপার, এটাতে আমি যাবই না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ও ইশরাক যেমন আপনার বোনাফাইড একজন ক্যান্ডিডেট হিসেবে আদালতের রায় নিয়ে এই দাবিটা করছে, তেমনি সরকারেরও কিন্তু উচিত যে যেই জায়গায় এ ধরনের সিচুয়েশনগুলো আছে, শুধু কথা কথা প্রশাসক নিয়োগ করে দিলাম, আরে প্রশাসক নিয়োগ করলে কি আপনার প্রবলেম সলভ হবে? আর সব প্রশাসকই এত, মানে বাংলাদেশে এত জিনিয়াস প্রশাসক এসে গেল শয়ে শয়ে, যে সব জায়গায় প্রশাসক, সব জায়গায় ইউনিভার্সিটিতে, এখানে সেখানে সব জায়গায় নতুন নতুন লোক বসিয়ে দিচ্ছি, আর তারা মানে খুব সুন্দর কাজ করে যাবেন। এটা হবে না, এটা ম্যাসাকার হয়ে যাচ্ছে। এই যে 6টা দিন সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে না, এটা তো মেনে নেওয়া যায় না। নাগরিক সেবা বন্ধ, নাগরিক সেবা বন্ধ, হ্যাঁ, ভোগান্তি আছে। এখন পক্ষে বিপক্ষে আছে, কিন্তু আমরা তো পক্ষ বিপক্ষ চাই না, আমরা নাগরিক হিসাবে আমাদের সুযোগ সুবিধা চাই। এখন ইলেকশন নিয়ে কি সমস্যা, আওয়ামী লীগকে বৈধতা দেওয়া কি না দেওয়া, এগুলো ওনাদের ব্যাপার। নাহলে এটা দুই পক্ষই কি আসলে চাচ্ছে যে ভুল প্রমাণ করতে অপর পক্ষকে, বা জনগণের যাতে ভুল ভাবে দেখে? এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে যে দুপক্ষ চাচ্ছে বললে ভুল হবে, কারণ ইশরাক তো যেই ডিমান্ডটা করছে সেটা তো সে আদালতের রায় নিয়ে করছে। আর উপদেষ্টা যেটা বলতে চাচ্ছেন সেটা তো তার মতন করে, তার চিন্তাধারা থেকে যেটা, মানে তার চিন্তা প্রসূত যেটা, সেটাই করতে চাচ্ছেন। তো এভাবে তো হয় না, তাকেও তো বুঝতে হবে যে একটা দেশ চলতে গেলে, আমি যে কথাটা বারবার বলে এসেছি, আবারও বলছি, আজকে রিপিট করছি, যে একটা দেশ চালানো আর একটা ছাত্র সংগঠন চালানো বা একটা এনজিও চালানো এক জিনিস না। এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে খুব মুশকিল হবে, এবং আমাদের সামনে যে ভয়াবহ ডিজাস্টার ওয়েট করছে সেটা চিন্তা করা যায় না। আরেকটি ব্যাপার, এখন তো ইশরাকের এই ব্যাপারটা নিয়ে আন্দোলন চলছে, কিন্তু একের পর এক আন্দোলন চলছে, লং মার্চ চলছে, লং মার্চ টু শাহবাগ, লং মার্চ টু যমুনা, নানাভাবে চলছে। আপনি জানেন, আজকেও আপনি প্রেস ক্লাবে গেলে দেখবেন যে সাবেক ওই যে সেনা অবসরপ্রাপ্ত যাদেরকে চাকরিচ্যুত করে তারাও গতকালকে দাঁড়িয়েছেন, আজকেও দাঁড়িয়েছেন। তো এভাবে এই আন্দোলনগুলো, এগুলো আসলে এত দাবি দেওয়া কেন এই মুহূর্তে সামনে আসছে? এটার জন্য সত্যি কথা বলতে কি, আমাদের প্রধান উপদেষ্টা এবং এই অন্তরিম সরকার, মানে ইন্টারিম সরকার যেটা, এরা, আমি সরাসরি বলবো যে এনারাই দায়ী। কারণ প্রথম থেকে ওনারা এমনভাবে চলছেন, মনে হচ্ছে যে ওনারা নির্বাচিত একটি সরকার, যত দাবি দেওয়া, মানুষের যত দুঃখ কষ্ট, সেটা লাঘবের দায়িত্ব নিয়ে তারা বসেছেন এবং এভাবে চলবে। কিন্তু এটা প্রফেসর ইউনূস সহ সবারই বোঝা উচিত যে তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেমন সমস্ত সংস্কার কোনোদিনই করতে পারবে না, 50 বছর সংস্কার করার পরেও 50 বছর একদিনের দিন পরবর্তীর কেউ এসে সমস্ত বাতিল করে দিতে পারে। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এন্ডলেস প্রসেস। এখন মিনিমাম যেটুকু দরকার সেটুকু করে, রাস্তা কাটা আছে, রাস্তাটাকে ভরে দাও, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এই রাস্তা কবে 5 তলা হবে, কবে এটা মানে ওই পিচ ঢালা হবে, এগুলো চিন্তা করলে হবে না। ঠিক একইভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে এখন বুঝতে হবে যে উনি দাবি দেওয়া মানার সরকার না,
কিন্তু উনি এই ফাঁদে পা দিয়ে এখন সারাটা দেশকে অস্থিতিশীল করে ফেলেছেন। আজকে সেনাবাহিনীর মতন আপনার একটা ডিসিপ্লিনড ফোর্স তারা প্রেস ক্লাবে যা করেছে পরশুদিন, এটা চিন্তা করা যায় না। তো আস্তে আস্তে কি দাঁড়াচ্ছে, তারপর যেটা হবে যে পুলিশকে তো এখন কেউ কোনো মূল্যই দেয় না, পাত্তাই দেয় না। সেনাবাহিনীও এরপরে দেখবেন যে ওরকম হয়ে যাবে, সেনাবাহিনীকে কেউ পাত্তা দেবে না। কারণ এতদিন ধরে যদি সেনাবাহিনী পাবলিকের সাথে সাধারণভাবে চলে, তাহলে অ্যাট ওয়ান স্টেজ আপনি দেখবেন যে ডেফিনেটলি পাবলিক আর এদেরকে পাত্তা দিচ্ছে না। কাজী রওনক হাসান, যে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করেন, এরপর থেকে উনি দারুণ দারুণ কিছু বয়ান তৈরি করেছেন, যদি উনি আন্তর্জাতিক বক্তা, তার দারুণ খ্যাতি আছে, এবং সেটির সাথে আসলে নীতি নির্ধারণী পর্যায়ে এসে আমরা এক ধরনের ফারাক দেখতে পাচ্ছি। এই যে দাবি দাওয়া, নানা ধরনের ব্যাপার সামনে চলে আসে। তাহলে কি দুটি ব্যাপার কি আলাদা? উনি কি এই জায়গাটি আসলে খুব বেশি সফলতার দিকে যাচ্ছেন না? আসলে এই 17 বছরের স্বৈর শাসনের পর যখন উনি এলেন, বিশাল প্রত্যাশা নিয়ে জনগণ তার দিকে তাকিয়ে থাকলো। কিন্তু যতই দিন যাচ্ছে এই প্রত্যাশাটা হতাশায় পরিণত হচ্ছে, এবং যতটা বিশাল প্রত্যাশা নিয়ে জনগণ তাকিয়েছিল, এখন বিশাল হতাশা নিয়ে জনগণ চিন্তা করছে সামনের দিনগুলো কি করব। যত সহজে একটা কথা বলা যত সহজ, করা তত সহজ না। এবং শুরু থেকে কিন্তু আপনাকে এটা চেক দিতে হবে যেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এবং এই যে আগে যে বলতেন যে এই পতিত সরকার এডুকেশন ইনস্টিটিউশন ভেঙে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, সব কিছু করেছে, এখন কি দাঁড়াচ্ছে? এখন কি কোথাও পড়াশোনা আছে? এখন তো পড়াশোনা নাই। দু একটা ইনস্টিটিউট ছাড়া আর কোথাও পড়াশোনা নাই। তো আমরা শুধু একভাবে মুখে বুলি আড়ালে তো হবে না, শুধু বয়ান দিলে হবে না, বয়ানের পেছনে পারিপার্শ্বিকতাটা বুঝতে হবে। দেখেন কতগুলো জিনিস বাস্তব, প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্কগুলো থাকা দরকার, সেটাকে কিভাবে ডিল করছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে ডিলিংসটা ঠিক হচ্ছে না। কারণ বুঝতে হবে যে বড় প্রতিবেশী বা বড় ভাই সে একটু বাহাদুরি দেখাবেই, আর ছোট ভাইকে একটু শান্তই থাকতে হয়। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে মানে একেবারেই একটা উল্টো পরিস্থিতি। তো এইগুলো সবকিছু যদি আপনি যোগফল করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য হতাশাব্যঞ্জক হবে এবং দেশের জন্য ক্ষতিকর হবে। আরেকটি ব্যাপার, যেহেতু আমরা এক শুরুতে নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলে আসছিলাম, বিএনপি তো শুরু থেকে বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবেন বা এখনো করে যাচ্ছেন সহায়তা। তারপরেও কিন্তু এখন আপনি বক্তব্যগুলো খেয়াল করলে দেখবেন এক ধরনের হচ্ছে ধরুন আগে যেরকম একদম সফটলি একটা বক্তব্য ছিল শুরুর দিকে, সেটি কিন্তু এখন নেই। বিএনপি একটু একটু করে হার্ড লাইনে যাচ্ছেন। তাহলে কি বিএনপি তার যে সমর্থন বা সেটিকে একটু একটু করে সরিয়ে নিয়ে আসার প্রবণতা তৈরি হচ্ছে, নাকি নির্বাচনের যেহেতু তারিখ ঘোষণা করা হচ্ছে না সুনির্দিষ্ট, এই জন্য বিএনপি মনক্ষুণ্ণ হয়ে এই ধরনের অবস্থানে যাচ্ছেন? এটা দুভাবেই বলা যেতে পারে। প্রথমত হলো যে বিএনপি যতভাবেই বলেন না কেন, এখন বিএনপি এক্সিস্টিং বাংলাদেশে সবচেয়ে বড় দল, যেহেতু এখন আওয়ামী লীগ নেই। এখন এই বিএনপিকে যদি কেউ মনে করে যে এটাকে কেটে ছেটে আপনার মানে ছোট করে ফেলা হবে এবং অন্য দলগুলোকে উপরে তুলে আনা হবে, এইরকম মানে ভুল এবং ভ্রান্ত চিন্তাধারা আর হতে পারে না। বিএনপি কত বছরের একটা দল আপনি চিন্তা করেন। এখন সেটার সাথে যদি আপনি এনসিপি বা অন্যদেরকে তুলনা করতে চান, তাহলে তো হবে না। এবং স্বাভাবিকভাবে 17 বছর বিএনপি মাঠে ছিল, এ দেশে ছিল, অত্যাচার জুলুম সহ্য করেছে বিএনপি, এবং অকল্পনীয় অত্যাচার সহ্য করেছে। খুন গুম যত হয়েছে বিএনপির উপর ডেকেছে। তখন এনসিপিও ছিল না, অন্যরাও ছিল না। কিন্তু এখন যদি তারা মনে করে যে বিএনপি কিছু না, তাহলে তো মস্ত বড় ভুল করবে। এবং বাস্তবতা আপনাকে মানতে হবে। যেমন যে ধরেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ তারা অনেক অন্যায় করেছে, তাদের জন্য নিষিদ্ধ করেছেন, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার।
কিন্তু আওয়ামী লীগের যে 4-5 কোটি লোক সমর্থক আছে, মনে মনে আছে, প্রকাশ্যে আছে, পথে ঘাটে মিছিলে আছে, তাদেরকে যদি ইগনোর করা হয়, তাদেরকে যদি উপেক্ষা করা হয়, তাদেরকে যদি মনেই না করা হয় যে এরা কোনো কিছু আছে, অ্যাজ ইফ যে এদেরকে সব বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হলো, তাহলে তো হলো না। এরা থাকবে। এবং এই যে এখন যত আন্দোলন, যত কিছু হচ্ছে, প্রত্যেকটার পিছনেই আমার ধারণা আওয়ামী লীগের ইন্ধন আছে। তাহলে এই সুযোগটা করে দিচ্ছে কে? অন্তর্বর্তীকালীন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার করে দিচ্ছে। কারণ আপনি শোনেন, মানে অদৃশ্য শত্রু চাইতে দৃশ্যমান শত্রু অনেক ভালো। কারণ আপনি চোখে দেখছেন যে এ কি করছে, আপনি তাকে অদৃশ্য করে দিলেন। এখন যা কিছু সে করবে, সে বলবে না আমি তো নিষিদ্ধ, আমি তো কিছু করি নাই, এটা অন্যরা করেছে করে আমাদের ঘাড়ে মানে দোষ চাপানোর চেষ্টা করছে। আর এটা তো বুঝতেই হবে যে আগে সরকার যে পরিমাণ টাকা নিয়ে চলে গেছে এখান থেকে, তারা যেভাবে লুটপাট করেছে, তো তারা তো এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে এখন তো একেবারে অসহায় নিঃস্ব হবার পথে। নিঃস্ব তারা টাকার দিক দিয়ে না। আপনি যেহেতু লুটপাটের কথা বলছেন, একটু বলি। সেটি হচ্ছে আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে তারপরেও কেন মতৈক্য হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে আগে তো লুটপাট হয়েছে, সেটা আমরা জানি লম্বা সময় ধরে। এখন তো একই ধরনের কথাগুলো সামনে আসছেন। আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলতে চাই যে স্থানীয় সরকার যে পিএস, তার বিরুদ্ধে আবার দুদক তাকে তলব করেছে, বা একই আরো আছে, স্বাস্থ্য উপদেষ্টার একজন হচ্ছে পিএস, তার বিরুদ্ধেও এক ধরনের অভিযোগ আসছিল। তো এই ব্যাপার, এটা তো একেবারেই দুই একটা বললাম আমরা, নানা ধরনের এই ধরনের অভিযোগগুলো আছে। তাহলে খুবই কি স্বাভাবিক। শুনুন, আমি আপনাকে বলি, প্রথম জিনিস যেটা হলো, চাঁদাবাজ বদলেছে, চাঁদাবাজি বদলায় নাই। চাঁদাবাজি কিন্তু তার জায়গাতে আছে। রমজানের সময় যে কোনো কারণেই হোক, সিন্ডিকেটটা ভেঙে গেছিল, সিন্ডিকেটটা ছিল না। ফলে তখন জিনিসপত্র দাম মানে এই গত 2 দশকের ভিতরে সর্বোচ্চ সহনীয় পর্যায়ে ছিল, যে কারণে আমরা ভালোভাবে চলতে পেরেছি। এখন এই যে চাঁদাবাজি, এরা তো ভুখা, সুতরাং তারা তো চাঁদাবাজি করার চেষ্টা করবেই। এখন চাঁদাবাজি তারা করতো না যদি এখন ইলেকশন হতো। ইলেকশন হওয়ার পরে মনে করেন যে বিএনপির একটা ভালো পজিশন আসলো, তাদের এমপি হলো, তাদের এমপি হলে তাদের এমপির সাথে যেই চেলাচামুন্ডরা থাকতো, এমপি যে উন্নয়ন কর্মকাণ্ড ইত্যাদি যেটা থাকে তার সাথে ইনভলভ থাকলে তারা ইনকাম করতে পারতো। এখন তো কোনো ইনকাম নাই তাদের, তারা তো বেকার। ফলে তাদের কাছে সবচেয়ে সহজ পথ হলো চাঁদাবাজি। যে কারণে আমি আবারও রিপিট করতে চাই যে চাঁদাবাজি বদলায় নাই, চাঁদাবাজ বদলেছে। আগে ক করতো, এখন খ করে। আপনি একটু আগে যেটি বলছিলেন যে এখন যে আন্দোলন চলছে, বিভিন্ন দাবি দাওয়া, এর মধ্যে হচ্ছে বা অস্থিরতা তৈরি করার এক ধরনের প্রবণতা, সেখানে আওয়ামী লীগেরও হচ্ছে ওই যে নিষ্ক্রিয়ভাবে হচ্ছে কোনো না কোনোভাবে যোগসূত্র আছে। এই কথা রেস ধরে যদি বলি, তাহলে প্রত্যেকে তো চেয়েছে, বিএনপি চেয়েছে, এনসিপি চেয়েছে, জামায়াত ইসলাম চেয়েছে, সবাই চেয়েছে যে ওই গেল সরকারের পতন চেয়েছে, একটা সেটা হয়েছে। তারপরও এই মতৈক্যটা তাদের মধ্যে এখন সে ফাটল ধরলো কেন, বা কেন আবার তারা ঐক্যমতে পৌঁছাতে পারছে না? তো এখন ধরেন নাই। এখন ধরেন এই আমি আপনার এখানে আজকে টকশোতে এসেছি, তা আমার যোগ্যতাটা কি? আমি একজন বিশ্লেষক হিসেবে কথা বলতে এসেছি। কিন্তু আমি আসার পর যদি আমি বলি যে না, নাগরিক টিভি আমার, তাহলে কি হবে? ব্যাপারটা হলো সেটাই যে এনসিপি এখন মধ্যে নিবন্ধন হয় নাই, তাকে নিয়ে নাচানাচি হচ্ছে। এতে তো লাভ নাই তো। কারণ কেউ যদি মনে করে যে এনসিপিকে আগামী 1-2 বছরের ভিতরে একদম মানে বিএনপি আওয়ামী লীগের সমকক্ষ করে তুলে যাবে, এটার মতন বড় মানে দুঃস্বপ্ন, আমি দিবা স্বপ্ন না, দুঃস্বপ্ন আর হতে পারে না। আবার দেখেন যে আমাদের যে আরেকটি দল আছে, এই দলের অনেক ভালো দিক আছে জামাত ইসলামের। বিশেষ করে তাদের যে 2জন মন্ত্রী ছিলেন, এই 2জন মন্ত্রী যখন সচিবালয়ে ছিলেন, তখন 5টার পরে তাদের টেবিলে কোনো ফাইল থাকতো না। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির
কমপ্লেইন নাই, কোনো অভিযোগ নাই। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো একটু ভিন্ন ধরনের, কিছুটা ধর্ম নিয়ে, কিছুটা সামাজিকতা নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে। এখন কেউ যদি মনে করে যে রাতারাতি আমরা জামাতকে ক্ষমতায় বসিয়ে দিব এবং ইসলামী রাষ্ট্র হিসেবে জামাতকে সুন্দরভাবে চালাবে, এটাও কিন্তু হবে না। আমাদের বুঝতে হবে যে সারা পৃথিবী বদলে গেছে। এখন শুধু ওইভাবে মানে একটা দলকে বুস্ট আপ করার চেষ্টা করে লাভ হবে না। আর এখানে আপনি যত কথাই বলেন না কেন, এখানে তো আপনার সব ধরনের, সব ধর্মের, সব মতের লোক আছে। এখন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপনাকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। আপনি একটি দলকে বুস্ট আপ করার কথা বললেন, তাহলে এই যে নির্বাচনে বিএনপি বারবার বলছেন যে একটি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা, তাহলে কি সেই দলটির জন্যই কি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচনের নির্দিষ্ট কোনো টাইম ঘোষণা করা হচ্ছে? একেবারেই ওরা মানে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন যে তাদেরকে কতটুকু এগিয়ে নেওয়া যায়, কিন্তু এভাবে যে এগিয়ে নেওয়া যাবে না সেটা বুঝতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, 105টা বা 115টা গাড়ি নিয়ে মানে পঞ্চগড়ে শোডাউন করলেই কিন্তু ভোটে জেতা যায় না। ভোটে জিততে হলে পরে আপনাকে সেখানে জনগণের সাথে মিশতে হবে। অন্য দল যেটা, সেটাও দেখবেন যে অনেক বড় বড় তাদের সমাবেশে অনেক লোক হচ্ছে, কিন্তু কারণটা হচ্ছে যে তাদের সমাবেশে সারা দেশ থেকে লোক যায়। যখন ইলেকশন হবে তখন তো সারা দেশের লোক যে ভোট দিতে পারবে না, তখন শুধু ওই এলাকার ভোটাররাই ভোট দিবে। তো এই ব্যাপারটা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে হবে। এবার যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের কপালে দুঃখ আছে। এই যে ছাত্ররা দল করেছে ভালো কথা, কিন্তু ছাত্ররা যে দল করেছে, এখন অন্য ছাত্ররা চিন্তা করবে, আরে কালকেও তো আমার সাথে হলে বিছানা শেয়ার করেছে, এই ডাইনিং এর সস্তা খাবার খেয়েছে, ইট কাকড়ের ভাত খেয়েছে, আজকে সে পাজারো নিয়ে চলে, প্রোটোকল নিয়ে চলে, সোনাগা হোটেলে খায়, ইন্টারকনে খায়, আর আমি তো স্টার কাবাবে খেতে পারতেছি না। এই যে অসন্তোষ বাড়বে, এগুলোকে আপনি ঠেকাবেন কি দিয়ে? ওই যে বললাম যে শুধু দূরদৃষ্টি সম্পন্ন হলে হবে না, আমাদের সরকারকে, বিশেষ করে প্রফেসর ইউনূসকে অনেক অনেক দূরদৃষ্টি সম্পন্ন হওয়া প্রয়োজন, কিন্তু সেটা আমার কাছে মনে হচ্ছে যে না, উনি সবকিছুই খুব লেভেল প্লেইং ফিল্ড মনে করছেন এবং সেভাবেই উনি এগুচ্ছেন, যেটা কিন্তু হবে না। যেমন ধরেন যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, কি হতো যদি দু একটা বড় দলের সাথে একটু কথা বলে নিত? বলে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, সবাই কম বেশি এটা করেছে যে হ্যাঁ ঠিক আছে, তারা যা অত্যাচার করেছে, অনাচার করেছে, তার বিপরীতে এটা হতে পারে। কিন্তু পাশাপাশি আবার এই যে নিষিদ্ধ করার পরেই আপনার যে মামলা বাণিজ্য শুরু হয়েছে, একটা ঘটনার 300 জন, 400 জন, 500 জন আসামি হতে পারে না, কিন্তু সেটাই হচ্ছে। যে কোনো মামলা দেখবেন আপনি, খুনের মামলা, কোথায় খুন হয়েছে, কে খুন হয়েছে, যাদের নাম আছে তারা হয়তো বা ওদের কাউকে চেনেও না, জানেও না, নামও জানে না, কিন্তু আসামি তো হয়ে গেছে। আপনি জানেন এনসিপি থেকে গতকালকেও বা প্রতিদিনই একই দাবিগুলো করা হচ্ছে। এখন নতুন করে তারা আবারও স্থানীয় সরকার নির্বাচনকে নাহিদ ইসলাম সামনে নিয়ে এসেছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে, তারপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র সেটি আগে ঘোষণা করতে হবে, এরপরেই হচ্ছে আপনার স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই যে এক ধরনের তারা স্থানীয় সরকার নির্বাচন চায়, এবং প্রধান রাজনৈতিক দল আপনি যেটি বলছিলেন যে বিএনপি বা তার সমমনা দলগুলো বলছেন আগে জাতীয় নির্বাচন, এখানে এই মত পার্থক্যটি কাটবে কিভাবে? এই মত পার্থক্য কাটার কোনো সুযোগ নাই। এখানে এখন সরাসরি ইলেকশন ডেট অ্যানাউন্স করতে হবে, এবং ইলেকশন ডেট অ্যানাউন্স না করে এই স্থানীয় সরকার, গণপরিষদ ইত্যাদি করলে হবে না। জুলাই মানে ঘোষণা এটা লাগবেই, এটা মাস্ট, এটা করতেই হবে। এবং যদি এটা না করে তাহলে পরে, এবং এটা পরে এত দেরি হচ্ছে কেন?
এত দেরি হবার তো কোনো কারণ নাই এটার। এটাতেও তো প্রধান রাজনৈতিক দলগুলো এখনো মতৈক্যে পৌঁছাতে পারে না, মতকে পৌঁছবে কেন? তারা তো ঘোষণাপত্র পায়নি, তারা মতকে পৌঁছবে কি করে? কিন্তু তারা তো চাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা কিছু হোক, সেটা চাচ্ছে তারা সবাই। কিন্তু যে কথাটা আমি খুব সোজাসুজি বলবো, সোজা সাপটা বলবো, তা হচ্ছে যে যদি আমরা মানে জাতীয় নির্বাচনটা আগে না পাই, তাহলে কিন্তু দেশে বিশৃঙ্খলা, এই দাবি দেওয়া ইত্যাদি আরো বাড়বে। এবং প্রফেসর ইউনূস এই দেশের অত্যন্ত সম্মানীয় একজন লোক, অত্যন্ত সম্মানীয় দেশে এবং বিদেশে। যত দিন যাবে ততই ওনার সম্মানটা কিন্তু ঘাটতিতে পড়বে, ক্ষুণ্ণ হবে। এবং যদি বেশি দেরি হয়, আমি তো মনে করি যে ওনার উচিত যত দ্রুত সম্ভব, উনি যে জুন বলেছেন বা ফেব্রুয়ারি বলেছেন, যেটাই বলে থাকুক, একটা ডেট ঘোষণা করে। কারণ সিইসি কিন্তু বলছে দে আর রেডি ফর ইলেকশন, অর্থাৎ ইলেকশনটা অর্গানাইজ করার কোনো সমস্যা নাই। কিন্তু দলগুলোর মধ্যে যদি মতৈক্য তৈরি না হয়, তাহলে সেই ইলেকশন, আমরা যেটা চাচ্ছি, সবাই যেটা চাচ্ছে যে একটি ফ্রি ফেয়ার একটি ইলেকশন হবে, সেটি কি আসলে সম্ভব? আর মতৈক্য না হলে তো এই নির্বাচনটি হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। না, আমি একটা কথা বলি, বাংলাদেশের যে অবস্থা হয়েছে, হ্যাঁ, একটা কথা আছে যে 3 জন বাঙালি যদি এক জায়গায় বসে তাহলে দুটো দল হয়ে যায়। তো সেখানে এই শত শত ছাত্র, হাজার হাজার জনগণ, এটাকে আপনি এক করবেন, সবাই এক ঘোষণায়, মানে এক ঘোষণায় সবাই সেই পিছনে চলে আসবে, হেমিলন্ডের বংশীবাদকের মতন বা বাঁশি বাজাবে, সবাই চলে আসলো। কিন্তু নির্বাচনের সময় তো আমরা এটি দেখেছি, যদিও বিগত নির্বাচনগুলোর ভিন্ন আলোচনা, কিন্তু নির্বাচন হলে তো সবগুলো দলের নির্বাচনে অংশ নেওয়া বা হচ্ছে প্রতিযোগিতা করা সেটি থাকে। এখন একটি দল যদি বলে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই, বা তার সমমনারা যদি বলে, আর একটি দল যদি বলে যে আসলে আমরা জাতীয় নির্বাচন চাই, তার সমমনাদেরকে এখন বুঝতে হবে না, আপনাকে এখন বুঝতে হবে আপনি কার কথার গুরুত্ব দেবেন। আপনি কি 10 বছরের একটা শিশুর কথাটাকে গুরুত্ব দিবেন, নাকি তার বাবার কথাটাকে গুরুত্ব দিবেন? এখন বিএনপি যদি বলে যে না, আমরা গণপরিষদে যাব না, আমরা স্থানীয় সরকারেও আগে যাব না, আগে জাতীয় নির্বাচন হতে হবে, তাহলে কি দাঁড়ালো? তাহলে তো ওনারা যতই বলুক না কেন, তাহলে তো মানে ঐক্যমত হলো না, সর্বসম্মত হলো না। বুঝতে পারছেন জিনিসটা? তো তাহলে পরে তো আমাদের তো বুঝতে হবে যে আসলে আমরা মানে যত কথাই বলে, আমি স্পষ্টভাবে বলি যে এখন বাংলাদেশে যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনটা পরিবর্তন হতে অনেক সময় লাগবে। এবং কোনো ইলেকশন দিয়েই আপনি 100% স্যাটিসফ্যাকশন পাবেন না। কোনো কিছু ডিসিশন নিয়েই আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যে কোনো ডিসিশন নেন না কেন, সেটা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। কিন্তু আপনার ডিসিশনটা যদি কারেক্ট থাকে, তাহলে অন্তত এইটা সান্ত্বনা পাবেন যে না, আমি ঠিক করেছিলাম, কিন্তু এ এটার পক্ষে ছিল, বি এটার বিপক্ষে ছিল। আর এখন যেটা যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে, এই যে দেখেন বিএনপিও কিন্তু তার অঙ্গ সংগঠনগুলোকে ওই ধরেন চাঁদাবাজি বা যেটা অনেক বহিষ্কার করেছে। তারেক রহমান মানে ওই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি লন্ডনে বসে অনেক কন্ট্রোল করেছেন। ওনার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে যে 5ই অগস্টের পরে উনি যেভাবে মানে খুব স্বাভাবিকভাবেই 5ই অগস্টের পরে বা 5ই অগস্ট থেকে প্রচুর প্রচুর রক্তক্ষয় হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি, একদমই হয়নি। এবং সেটার জন্য বড় কৃতিত্ব কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের। তারা ওখান থেকে এটা কন্ট্রোল করেছেন। এখন যদি তাদেরকে বাধ্য করা হয় আন্দোলনে যাবার জন্যে, হার্ড লাইনে যাবার জন্যে, তাহলে তো কিছু করার থাকবে না। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে যেটা আমরা বিগত সময়েও দেখেছিলাম, আন্দোলন করে হয়তো নির্বাচন আদায় করতে হয়েছে, এবারও কি সেই পথে আছে? কারণ বিএনপি তো বারবারই বলছেন যে একটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার কথা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনি জানেন ডিসেম্বর থেকে জুন এই ধরনের একটা ধোঁয়াশাপূর্ণ এক ধরনের টাইমলাইন দেওয়া হচ্ছে। তাহলে কি আন্দোলনে শেষ পর্যন্ত যেতে হবে? না, আন্দোলন যেতে হতে পারে, এবং সেটা যদি হয় তাহলে সেটা মঙ্গলজনক হবে না, দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। কিন্তু আমার কথা হলো, এটা যেতে হবে কেন?
আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, আপনি খেয়াল করে দেখেন ইশরাকের যে সমর্থনকারীরা যারা হচ্ছে মেয়র এখন আন্দোলন করছেন, এর বিপরীতে বিএনপি নেতারা কিন্তু বলছেন যদি মেনে না নেওয়া হয় তাহলে এটি ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে, এই আন্দোলন থেকেও উৎপত্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, খুবই স্বাভাবিক, হতেই পারে। কারণ হলো যে মানে একেবারে যে প্রথম দিন থেকে গ্রাম পুলিশ, তারপরে আনসার, এরকম একের পর এক হচ্ছে, এটা কি কথা যে প্রতিদিন শাহবাগ তারপরে এই এলাকাগুলো আপনার বন্ধ থাকবে, দাবি দেওয়া থাকবে, সবাইকে পাঠিয়ে দেন সরারদি উদ্যানে, যাও তোমরা সরারদি উদ্যানে যে ওখানে তোমাদের দাবি দেওয়া পেশ করো। কিন্তু এই যে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে আপনি তো এরকম করতে পারেন না, এটা তো হয় না। আরেকটি বিষয় যে এই যে আন্দোলনগুলো সামনে আসছে এখন, অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিরোধীরাও বলছেন যারা আপনি পতিত সরকার, তাদের হয়তো সেখান থেকেও বলা হতে পারে ব্যাপারগুলো, যেটি হচ্ছে অন্য কোনো ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার এই আন্দোলনগুলোকে সামনে রাখছে। যেমন তারা বলার চেষ্টা করছেন করিডোরের কথা, তারা বলার চেষ্টা করছেন বন্দরের কথা, এই ধরনের বিষয়গুলোকে তারা বলছেন যে এই বিষয়গুলো আপনার এর আগে আপনি জানেন সেন্ট মার্টিন নিয়েও নানা ধরনের কথাবার্তা বিগত সময়ে আমরা শুনে আসছিলাম। এখন বন্দর হয়তো কাউকে দিয়ে দেওয়া হচ্ছে কিংবা করিডোর দিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য সেই ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এখন এই আন্দোলনকে ভিন্ন কোনো ইস্যুকে সামনে নিয়ে আসে, জনগণ সেদিকেই তাদের দৃষ্টি রাখছে, কিন্তু অন্তরালে বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়? আমি আসলে যেটা বলবো যে সব সরকারই ওই একটা কথা আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো সব সরকারই এরকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, দৃষ্টি ফেরানোর জন্য একের পর এক নতুন ঘটনা ঘটায়। তো এমন দৃষ্টি বা এমন অবস্থা দাঁড়াচ্ছে যে এরকম ভাগ ভাগ করে এই পোর্ট এটা সেটা এভাবে না দিয়ে, প্রথম কথা হলো কিভাবে কি দিচ্ছে আমরা কিন্তু জানি না, কিন্তু যদি যারা দাবি করছে যে এটা দিয়ে দিচ্ছে তাদেরকে আমি বলবো যে এভাবে না দিয়ে দেশটা দিয়ে দেখ না, তার তো সবচেয়ে ভালো হয়, তার কোনো সমস্যা থাকলো না, কোনো চিন্তা করার দরকার পড়ে না, কোনো কিছুই পড়ে না। আর আমরা কেন আগে থেকেই ক্লিয়ারলি বলতে পারি না যে হ্যাঁ করিডোর মানে কি, পোর্ট দেওয়া মানে কি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার না, এটা ক্লিয়ার হতে হবে। এখন উনি বলছেন যে এটা খুবই দেশের জন্য মঙ্গলজনক, লাভজনক সবকিছু, আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে এটা গেল সরকারেরই আমলে করা দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটির সাথে তাদেরই একটি চুক্তির এখন এসে বাস্তবায়নের দিকে যাচ্ছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের থেকে বলাই হচ্ছে এটা আর কি। তো এটি নিয়েও পক্ষে বিপক্ষে নানা মত আছে, থাকবেই। আমাদের মানে অধিকাংশ বলছেন যে এটি দেওয়ার দরকার নেই, আবার অনেকেই বলছেন যে এটি হয়তো বা এই পোর্টটি তাদেরকে দিলে আমরা আরো অনেক বেশি, তাদের যেহেতু আন্তর্জাতিকভাবে অনেকগুলো পোর্ট চালানোর এক ধরনের অভিজ্ঞতা আছে। তো এখন এটা ওই যে বললাম যে এটা তো যেহেতু আমরা আগে থেকে এই সম্পর্কে ওয়াকিবহাল না, ফলে আমরা তো ক্লিয়ারলি বলতে পারবো না যে এটাতে ভালো হবে না মন্দ হবে। যদি ভালো হয় ওয়েলকাম, যদি মন্দ হয় তাহলে ধিক্কার, সোজা হিসাব। এর ভিতরে এটার সাথে কি ক্ষমতার কোনো সম্পর্ক আছে? মানুষ বলছে তার ক্ষমতাকেই হচ্ছে হয়তো বা দীর্ঘায়িত করারও এক ধরনের না, এটা হ্যাঁ এটা বলতে পারেন যে তাদের মানে অবস্থানটাকে দীর্ঘায়িত করার জন্য এরকম কিছু করছে, সেটা হতে পারে। কিন্তু এই যে পোর্টের ব্যবহার করতে দিলেই যে পোর্ট বিক্রি হয়ে গেল তা কিন্তু না। এই রকম পোর্ট বা এই ধরনের জিনিস দিয়ে একটা দেশ প্রচণ্ডভাবে আর্থিক লাভবান হয়, নানান কিছু হয় যদি এটা প্রপারলি ইউজ হয়। এখন এটা কিভাবে ইউজ হবে তা তো আমরা জানি না, এটাই তো সমস্যা। আমাদের দেশের সমস্যা হলো যে আন্ডারহ্যান্ড যে ডিলিংসগুলো হয় এগুলো ওপেন হয় না, বলতে পারি না। তারপর যখন আপনি কিছু দেখবেন কি হলো, হ্যাঁ এটা তো ওই চুক্তি অনুযায়ী হয়েছে। এক্স্যাক্টলি। আরেকটি ব্যাপার, আমরা যেহেতু ক্ষমতা দীর্ঘায়িত হওয়া নিয়ে কথা বলছিলাম বা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, অনেকেই বলছেন যে যদি ক্ষমতা মানে নির্ধারিত সময়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের আগে আগে যদি নির্বাচনটি না হয় তাহলে আবার হয়তো বা বিএনপি আওয়ামী লীগ এক হয়ে, যেটি আমরা এর আগে দেখেছিলাম, সেরকম আন্দোলনে যেতে হতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়? এখন ব্যাপারটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা যা করছেন, হ্যাঁ এটার কোনোটাই কিন্তু আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন কোনোটাই কিন্তু খুব সুখকর, অ্যাপ্রিসিয়েবল হচ্ছে না। বয়ান যেটা আপনি বললেন, বয়ান যখন আমরা শুনেছিলাম খুব আশান্বিত হয়েছিলাম, কিন্তু এখন তা হচ্ছে না। আমি একটা কথা আপনি ওই যেটা বললাম যে আপনি চাইলে কিন্তু ওই 5 কোটি
বা 4 কোটি বা 3 কোটি 2 কোটি হোয়াট এভার মেবি দা, এদেরকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না। আচ্ছা, ধরেন কথা যে সালমান রহমানের বেক্সিমকো তো কোনো দোষ করে নাই, বেক্সিমকোর 60,000 কর্মী তারা তো কোনো দোষ করে নাই। এখন সালমান রহমান দোষ করেছে, তাকে আপনি শাস্তি দেন, তার কাছ থেকে টাকা আদায় করেন, কিন্তু এই ফ্যাক্টরিটা যদি বন্ধ হয়ে যায়, এই 60,000 লোক যদি বেকার হয়ে যায়, তাহলে কি আপনি একবারও চিন্তা করেছেন যে 60,000 লোকের সাথে আরো অন্তত 5,000 ফ্যামিলির আরো অ্যাডিং আছে, তার সাথে আশেপাশে যারা আছে তারা আছে, এই সব কিছু করে কিন্তু বিরাট বড় একটা ফিগার দাঁড়াবে। এই ফিগারটা যদি বেকার হয়ে যায়, তাহলে তো তারা চুরি ডাকাতি ছিনতাইয়ে নেমে পড়বে। কারণ মানুষের ক্ষুধা এমন একটা জিনিস, যখন পেটে ক্ষুধা থাকে তখন সে সবকিছুই করে। তো এই যে চিন্তাধারাগুলো, ওখানেও কিন্তু ওই যে প্রশাসন, আপনি প্রথমে বলেছিলেন যে প্রশাসক নিয়োগ করা, ওরকম চিন্তা করা হয়েছে। খালি তো নিয়োগ করলে হবে না, আরে কাকে নিয়োগ করতেছে সে কি জানে? সে এই ফ্যাক্টরি মেকানিজম নো হাউ কি জানে না। একই ব্যাপার দেখেন যে গাজী টায়ার্স, গাজী টায়ার্সে মানে গাজী গ্রুপ আর কি, তো গাজী টায়ার কিন্তু ইসের সাথে মানে ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের সাথে রীতিমতো কম্পিট করছিল। এখন গাজী গোলাম দস্তগীর খারাপ হতে পারে, কিন্তু তার প্রোডাকশন, তার ফ্যাক্টরি তো খারাপ হতে পারে না। এই ফ্যাক্টরিটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে আমাদের কি হলো? আমাদের সম্পদ নষ্ট হলো, বাংলাদেশের সম্পদ নষ্ট হলো। কাজেই এখানে কিন্তু আমরা যদি ক্লিয়ারলি বুঝতে না পারি যে কোনটা আমাদের জন্য মঙ্গল, কোনটা মঙ্গল না, কোনটা ঠিক কোনটা বেঠিক, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। নির্বাচন যেহেতু একটু একটু করে সরকার নির্ধারিত সময় আসছে সামনে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা করেছেন সেই টাইম ফ্রেমটি একটু একটু করে আসছে, আমরাও সম্ভবত একটু একটু করে অস্থিরতার দিকে যাচ্ছি, এমনটাই তো মনে হচ্ছে আপনার কাছে? একদম একদম তাই। এবং মানে সত্যি কথা বলতে, যে আপনি ভালোভাবে দেখেন যে একটা সিস্টেম, একটা দেশ যে সিস্টেমে চলা উচিত সেই সিস্টেমে কিন্তু চলছে না। এখানে আমার মনে পড়ে যে কবি শামসুর রহমানের একটা কবিতা ছিল, অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। তো আমাদের এই যে ধরেন রিসেন্ট একটা ঘটনা, নুসরাত ফারিয়া, আমি সেই বিষয়টাই আলাপ করতাম, এটা আসলে এখন দ্য টক অফ দ্য টাউন এই মুহূর্তে, যে নুসরাত ফারিয়ার ঘটনাটি যেহেতু আপনি আলাপ তুললেনই। নুসরাত ফারিয়াকে আপনি জানেন 207 নম্বর আসামি সে, এবং জুলাই গণ অভ্যুত্থানে হয়তো একটা ছবিকে কেন্দ্র করে তাকে নিয়ে আলোচনা সমালোচনা আছে, কিন্তু এর পরবর্তীতে যখন এই আন্দোলনটি চলছিল, তার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেলে তিনি অনেকগুলো আন্দোলনের পক্ষে লিখেছিলেন, এবং একই সময় তিনি কিন্তু কানাডাতে অবস্থান করছিলেন। প্রশ্নটা এই জায়গায়ও না, প্রশ্নটা হচ্ছে 207 নম্বর আসামিকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তাকে আবার একদিন আপনি গতকালকেই বললেন, আমি নিজেই সেই সংবাদটি লিখেছিলাম, যে হচ্ছে জামিনটি আপনি 22 তারিখে শুনানি করবেন, আজকে আপনি আবার হচ্ছে সে জামিন শুনানি করে জামিন দিলেন। এই যে ব্যাপারটি আপনার কথা রেস ধরে বলতেছে, আপনি আগে বলছেন ওয়ান ম্যান, মানে এক নম্বর ব্যক্তি যেটা বলবে সেটা হবে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে একদিনের ব্যবধানে কি হলো, কেন বাবা তাকে জামিন দিতে হলো, কেন এত কিছু আমরা দেখলাম? আচ্ছা, এখন আমি বলি, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমরা নিজের অজান্তেই কিন্তু এই মামলা ব্যবসা, মামলা বাণিজ্য, এটাকে প্রমোট করছি। একটা ঘটনায়, একজনের কিলিংয়ে 207 জন আসামি হতে পারেন না। যে এই ফাইল করেছে এই মামলা, তাকে আগে ধরে শুলে চড়ানো উচিত। যে 207 জন আসামি কোত্থেকে আসলো? এই যে মামলা বাণিজ্য হচ্ছে, এখানে এমনও আসামি নাম আসছে, আমি এই কেসে বলছি না, অন্যান্য কেসে বলছি। আপনি তো জানেন যে যেটা গেল সরকার হচ্ছে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন, সেটি প্রায় তারা বলতে 50 লাখের বেশি সম্ভবত, এরকম একটা কথা, বা 50 লাখ আসামি বা এমন প্রচলিত। তাহলে কি একই রকম আচরণ হচ্ছে? একই রকম ঘটনা ঘটছে। মানে আমি আপনাকে বলি, এমনও মানে কোন মামলাতেই 100, 150, 200 নিচে আসামি হয় না। এবং ভালো করে খোঁজ দিয়ে দেখা গেছে যে তাদের বর্ণিত আসামি 6 বছর আগে মারা গেছে, 3 বছর আগে মারা গেছে, দেশে নাই, বিদেশে আছে। তো যেই পুলিশ অফিসার অথবা যেই বাদী
এই মামলা করে তাকে আগে ধরা উচিত। এবং মানে আমি কেন একটু রাগের সাথে বলছি কথাটা, যে এরকম ইয়ারকি ফাজলামি করে মূল মামলার ক্রেডিটটা বা এটার যে মেরিটটা, ক্রেডিট এবং মেরিট দুটোই আপনার নষ্ট হয়ে যাচ্ছে। 207 জন করে আসল যে আসামি দেখা যাবে সে ধরাছোঁয়ার বাইরে বহু আগেই চলে গেছে। তো এই সমস্ত ফাজলামি তো কোনো মানে হয় না। আচ্ছা, নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী, আমি ওভাবে তাকে চিনি না, কিন্তু আমিও জুলাই আন্দোলনের সময় দেখেছি যে তার কিছু পোস্ট ছিল যেগুলো এই আন্দোলনের পক্ষে ছিল। তার বিরুদ্ধে অভিযোগ কি? আওয়ামী লীগের আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগের সপক্ষে হচ্ছে তিনি অর্থায়ন করেছিলেন, এটি হচ্ছে তার। অর্থায়ন করেছিলেন সেটা কি মূল, নাকি উনি অভিনয় করেছিলেন দেখে মূল? কারণটা হচ্ছে একজন অভিনেত্রী, তাকে আপনার সেই এই কথার রেস ধরে তো আমি বলতেই পারি যে এই মুভিতে তো অন্যান্য আরো অনেকে অভিনয় করেছে এবং তারা এখন সরাসরি ক্ষমতার স্টেক হোল্ডার। সুতরাং তারা বিপদমুক্ত। এই যে ধরেন 207 জন খুনি, হ্যাঁ, বা আসামি আর কি, তো এরকম তো শাহবাগে সরাসরি যারা আওয়ামী সরকারের মানে বেনিফিশিয়ারি সেরকম অনেকে আছে, তাদের তো অ্যারেস্ট করা হয় নাই, তাদেরকে তো অ্যারেস্ট করা হয় নাই। আপনি একজনের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন, এটা করলে তো আপনি দেশ চালাতে পারবেন না। আপনাকে সবার জন্য একই ধরনের আইন প্রয়োগ করতে হবে। নুসরাত ফারিয়ার কথাটা আমি আবার যেটা বলছিলাম সেটা আমি আপনাকে শেষ করি। নুসরাত ফারিয়া অভিনেত্রী, তাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তাকে যদি আজকে ডাইনি, তাকে যদি দস্যু ফুলনের ক্যারেক্টার দেওয়া হয়, সে দস্যু ফুলনের ক্যারেক্টার অভিনয় করবে। এখন যদি সেই অভিনয়ের জন্য সে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে তো আরো সে একই ছবির অন্য অভিনেত্রীরাও আছেন, তারা কেন বাইরে? আমি কোন অভিনেত্রী বা অভিনেতাকেই গ্রেপ্তারের পক্ষে না, এটা অত্যন্ত অন্যায় গর্হিত একটা কাজ। তারা অভিনয় শিল্পী, তাদেরকে যা অভিনয় করতে বলা হয় তারা সেই অভিনয়টাই করে। কিন্তু এইটা করে এই ধরনের ফাজলামো, 22 তারিখে হবে শুনানি, আজকে জামিন হয়ে গেছে। তার মানে হলো যে বাইরের থেকে এটা নিয়ে সমালোচনা হয়েছে, উপর মহলে এটা গেছে। এবং যেটা বললাম যে 1 নম্বর, যদি সরকারের ভেতর থেকে কি কেউ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে? অবশ্যই করবে, অবশ্যই করবে। কারণ আপনি তো স্মুথ ফিল্ডে চলছেন না, আপনি তো নিজেই নিজের পথটাকে কণ্ঠকাকীর্ণ করছেন, আপনি নিজের পথটাকে কণ্ঠকাকীর্ণ করছেন। আপনি যদি নিজে সিরিয়াস হতেন, নিজে যদি ওইটুকু চিন্তা করতেন যে এই দেশ কিন্তু 8-10টা দেশের মতন না, এটা শ্রীলঙ্কা না, ইটস নট শ্রীলঙ্কা যেখানে 100% এডুকেটেড, নো, ইটস নট শ্রীলঙ্কা। এটা কিন্তু বাইরের কোনো দেশের সাথে মিলানো হবে না। বুঝতে হবে যে এখানে এলো মেলো যত রকম আছে সবকিছু আছে। আর এটা আপনি রাতারাতি আপনি কি করে আশা করেন যে একেবারে সবকিছু ঠিক হয়ে একটা মানে কি বলবো যে ফুল চন্দন দেওয়ার মতন একটা ইলেকশন হবে? নো, ইট উইল বি নেভার লাইক দ্যাট। আপনাকে ঠিকভাবেই চলতে হবে, এর ভিতরেই চলতে হবে। তার ভিতরে মানে 10% 20% হয়তো বা হবে, অভিযোগ হবে, নানান কিছু হবে, বাট ডাজন্ট ম্যাটার। আপনাকে এটা দিতে হবে। নির্বাচিত সরকার এসে অনেক কিছু করতে পারে যেটা এই সরকার পারবে না। যত মেজর ডিসিশন নিবে এই সরকার কিন্তু সেটা অ্যাপ্রুভ করে যেতে পারবে না। দ্যাট হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট। তো এটা আপনাকে মাথায় না রাখলে তো চলবে না। আপনি কেন কোন মরিচিকার পিছনে আপনি দৌড়াচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন না যে যত দেরি হচ্ছে তত এই আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে? দিনে দুপুরে ছেলেকে মেরে ফেলছে। এই যে দেখেন, সাম্যকে মেরে ফেললো রাতের বেলা, রাত হোক আর দিন হোক, ডাজন্ট ম্যাটার, চোখের সামনে মারছে। র্যাবের পরিচয় দিয়ে বাস থেকে নামিয়ে টাকা লুট করে নিচ্ছে। কোনোটারই তো কোনো মানে বিচার হচ্ছে না। বিচার না হয়ে খালি
বয়ান দিলে তো কোনো লাভ হবে না। কিন্তু ওই যে সরকার আরেকটি প্রশ্ন যেহেতু এটি বলছেন যে ইস্যুগুলোকে জিয়ে রাখছে, যেমন ছোট ছোট ইস্যু চাইলে মুহূর্তের মধ্যে সমাধান করতে পারে। আমরা তো সবাই বলছিলাম যে আশা দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম যে এই সরকারের সবগুলো ব্রিলিয়ান্ট মানুষজন হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে। এখন যে ছোট ইস্যুগুলো যেটি বলছেন আপনি, জগন্নাথের বিষয়টি তারা মেনে নিয়েছে, দিন শেষে অনেক আন্দোলন, অনেক জল ঘোলা করে মেনে নিয়েছে। 7 কলেজের যে ব্যাপারটি লম্বা সময় আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে, তারপর এর যে ইস্যুগুলো সরকার চাইলে তো সেটি ক্ষণিকের মধ্যেই সমাধান করতে পারে। এখানেই আমি যে কথাটা বলতে চাই যে সরকারের সদিচ্ছা নিয়েও আমাদের সন্দেহ আছে। কারণ হলো না, আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি এগুলো জিয়ে রেখে রেখে কোনোভাবেই কি ধরনের নির্বাচন বিলম্বিত করা বা এই ধরনের কোনো কিছু? ডেফিনেটলি আমি তখন বলার সুযোগ পাবো যে ভাই আমি তো এই দাবি দেওয়া আর আন্দোলন ঠেকাতে ঠেকাতে আমার দিন চলে যাচ্ছে, আমি ইলেকশন নিয়ে চিন্তা করব কখন? তাহলে এখন রাজনৈতিক দলগুলোর আসলে কি করা উচিত? আমি রাজনৈতিক দলগুলো এখন আপনি দেখছেন যে জামায়াত বিএনপি তারা একসাথে আন্দোলন, একসাথে জোট ছিল, একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তাদের মধ্যে স্পষ্টভাবে একজন এক কথা বলে সেটি অন্য দল হচ্ছে তার কাউন্টার দিচ্ছেন এটি আর কি। তো তাদের মধ্যে আমি যদি বলি এক ধরনের সূক্ষ্ম না স্পষ্ট বিভাজনে তৈরি হয়েছে। এখন বিভাজনটা তো ধরেন 71 সাল থেকেই শুরু হয়েছে, স্বাধীনতার পর থেকে বিভাজন চলছে। এই বিভাজনটাকে আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং সবাই যার যার এজেন্ডা নিয়ে চলছেন। ছাত্ররা চাচ্ছে যে যত বিলম্বিত হবে তত তারা গুছাবে, তারা মনে করছে তত তারা গুছাবে এবং গুছিয়ে একটা মানে স্ট্রং একটা পার্টি, পলিটিক্যাল পার্টি তারা তৈরি করবে, যে পলিটিক্যাল পার্টি যখন ইলেকশনে যাবে এর ধারে কাছে কেউ আসতে পারবে না। দ্যাটস হোয়াট দে ফিল, দ্যাটস হোয়াট দে থিঙ্ক। কিন্তু আরেক দল চিন্তা করছে যে না, আমরা তো মোটামুটি আমাদের 7% 8% মানে পপুলার বা পপুলারিটি আছে, আমরা এটাকে আরো বাড়িয়ে চলে যাব। কিন্তু যেটা আপনি বললেন, যদি ইমিডিয়েটলি কিছু না করা হয়, রোডম্যাপ ঘোষণা না করা হয়, আই উইল নট বি সারপ্রাইজড যে প্রকাশ্যে না হোক অপ্রকাশ্যে হলো বিএনপি আওয়ামী লীগ এক হয়ে আন্দোলন করছে। আই উইল নট বি সারপ্রাইজড। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হলো যে ওই শেষ সবকিছু শেষে দায়ভারই বা কার? দায়ভার অবশ্যই সরকারের, যে সরকার এখন রান করছে। আমার কথা হলো একটা নির্বাচিত সরকার ভুল করুক, দোষ করুক, ত্রুটি করুক, দায়ভার তাদের। কিন্তু এই সরকারের তো সেই জিনিস, এই সরকারের ভালো ভালো লোক আছে, লোক থাকলে কি হবে? কারণ এটাকে কন্ট্রোল করার জন্য যেই জিনিসটা দরকার সেটা তো আপনার নাই। কাজী রনক হোসেন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, সংবাদ বিশ্লেষণ আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী সংবাদ বিশ্লেষণে। সে পর্যন্ত ভালো থাকুন।